নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মায়ের কৃপায় সুস্থ আছো। নীল ষষ্ঠীর পুণ্যতিথিতে আমি তারা মায়ের কীভাবে সেবা করলাম সেই বিষয়ে ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি। নীলষষ্ঠীর পুণ্যতিথি অবশ্যই একটি বিশেষ দিন, কিন্তু এক অলৌকিক ঘটনার জন্য এই দিন আমাদের কাছে বিশেষ থেকে বিশেষতর হয়ে উঠেছে। সেই ঘটনাটাই তোমাদের সাথে শেয়ার করছি। আগে হয়তো একটা ভিডিও বানিয়েছি, কিন্তু ভাবলাম এই বিশেষ ভিডিওতে এটা আরেকবার শোনাই তোমাদেরকে। প্রায় আনুমানিক 6-7 বছর আগে যখন আমি প্রথম তারা মায়ের পুজো শুরু করি, তখন আমার বাড়িতেও সবাই প্রথম একটু সংকোচ বোধ করতো, ইতস্তত বোধ করতো। একই তারা মা যাকে নিয়ে এত কথা রটে গেছে যে সে নাকি শ্মশানবাসিনী, তাকে বাড়িতে রাখতে নেই ইত্যাদি, এরম আরও অনেক খবরাখবর। যাই হোক, কিন্তু বলে না, তার ইচ্ছা ছাড়া যখন গাছের পাতাটিও নড়ে না, তখন আমরা কিভাবে ভাবি বা কিভাবে বিশ্বাস করি যে আমরা যাই কাজ করি না কেন তার ইচ্ছার বাইরে। তার ইচ্ছাতেই আমি তাকে রান্না করে খাওয়াই, তার ইচ্ছাতেই তার পুজো করি, আবার তার ইচ্ছাতেই সে অহেতুকি কৃপা করে এই অধমের কাছে এসেছে। তখন আমাদের কি সমস্যা তাকে আপন করে নিতে? বুঝি না। যাই হোক, প্রায় 4-5 বছর আগে নীলষষ্ঠীর আগের দিন আমি মাকে বললাম যে কাল তো নীলষষ্ঠী, কালকে তুমি তারা মায়ের কাছে বাবা মহাদেব যেখানে আছে ওখানে একটা বাতি জ্বালবে। আমরা নীলষষ্ঠীকে নীলের ঘরের বাতি বলেও জানি। এবার মা রীতিমতো সংকোচ করেই বলল যে তুই ওখানে বাতি জ্বালবি, আমি ওই লক্ষ্মীনারায়ণের কাছে বাতি জ্বালবো। এবার আমি বুঝতে পারলাম না মা এটা কেন বললো। ভাবলাম যে মা হয়তো তারা মায়ের কাছে বাতি জ্বালতে একটু সংকোচ বোধ করছে বা ভয় পাচ্ছে, কারণ আমি নিজে থেকে মায়ের পুজো শুরু করেছি। এবার আমার একটু খারাপই লেগেছিল, মুখ ভার হয়ে গেছিলো, কিন্তু কিছু বলিনি মাকে তখন। শুধু পরের দিন সকালে স্কুলে একটা পরীক্ষা ছিল, তো পরীক্ষা দিতে যাওয়ার আগে তারা মাকে বলে গেছিলাম যে তুমি যদি চাও তোমার কাছে মা বাতি জ্বালুক, তোমাকেই ব্যবস্থা করতে হবে, তোমাকেই বোঝাতে হবে মাকে, নইলে আমি বোঝাতে পারবো না। তারপর আমি স্কুল চলে গেলাম অভিমান করে। এবার স্কুল থেকে যৎস্বাভাবিক ফিরে দেখি মা কিরম একটা চুপচাপ মেরে গেছে। আমি বুঝতে পারলাম না। আমি মাকে বললাম কি হলো? মা বলল যে তুই যা না একটু দোকান থেকে ফুল মিষ্টি আর একটা বাতি আনিস তো। আমি বললাম কেন, কি হলো আবার? মা বলল তুই আগে নিয়ে আয়, তারপর বলছি। মায়ের কথা মতো আমি দোকানে গেলাম। দোকান থেকে ফিরে আমি মাকে জিজ্ঞেস করতে মা বলল তুই যে স্কুল চলে গেলি না, তারপর বাবা তো অফিস চলে গেল আর দাদাই একটু হাঁটতে বেরিয়েছিল, ঠিক তখনই কিছুক্ষণ পরেই একটা ভিখারিনী এলো। মা নিচে রান্না করছিল, তখন মাকে সেই ভিখারিনী এসে বলে যে মা, কেউ আছিস, দুটো ভিক্ষা দে না। তারপর মা কিছু টাকা তাকে দেবে বলে ঠিক করলো, কিন্তু দরজা খুলতেই যেন তার মুখের দিকে তাকিয়ে মা থমকে গেছিল। ভিখারিনীর পরনে ছিল মোটা লাল পাড় সাদা শাড়ি, পিঠে ছিল কুঁচ, হাতে একটা লাঠির ভারে হাঁটছে, তার হাতে ছিল একটি ঝোলা। মা আমাকে আরও বলেছিল যে সে ভিখারিনী হলে কি হবে, কিন্তু বেশ পরিপাটি করে শাড়ি পরেছিলেন, আর নাকি তার সাদা শাড়িতে একটুও ময়লার চিহ্ন নেই, আর তার চুল নাকি ছিল বিশাল, কোমর ছাড়িয়ে কালো আর ভীষণ কুকরানোও ছিল তার চুল। তিনি হঠাৎ করেই মাকে বললেন যে মা, কি আর বলি, আজ এই নীলষষ্ঠীর দিনে সব মন্দিরে পুজো হচ্ছে, কিন্তু আমি আর কোথায় বা যেতে পারি? সব মন্দিরে মায়ের মূর্তি আছে ঠিকই, কিন্তু মা কি আছে? মা তখন বলল যে কেন মা? তখন তিনি বললেন যে না, মন্দিরে কি আর আমাকে ঢুকতে দেবে? ভিখারিনী খেতে পায় না, যাই হোক রাস্তায় থাকি, আমি আর কি বলবো, আমাকে কি আর সেখানে মাকে কেউ দর্শন করতে দেবে? এরম এরম এইসব কথা বলতে থাকে সেই ভিখারিনী। তখন আমার মা নিজে থেকেই বলল যে মা, আমাদের বাড়িতে তারা মা আছে, আমার ছেলে নিজের হাতে তৈরি করেছে, তুমি দর্শন করবে মা? তখন তিনি বললেন হ্যাঁ, আমি জানি তো। এবার হট করে এই কথাটা বলায় মা কিন্তু তখন অবাক হয়নি, তখন যেন সয়ে গেছে। মা যেন বুঝতে পারছে যে কিছু একটা অন্য ব্যাপার হয়েছে, মানে মা যেন সম্মোহিতর মতো হয়ে গেছিল। তখনও মা একটু অবাক হয়নি, বরং কেমন যেন সম্মোহিত হয়ে গেছিল বলা যেতে পারে। তারপর মা তাকে দোতলায় মায়ের ঘরে আনলো এবং তারপর মাকে দর্শন করালো তাকে। আমার মা তখন সেই বুড়িমাকে জানালো যে এই বিগ্রহ আমার ছেলে নিজের হাতে তৈরি করেছে, বানিয়েছে, আরও সব গল্প কিছু কিছু জানায়। কিন্তু অবাক করা কাণ্ড এই যে যেন তিনি সব আগে থেকেই জানেন। তিনি শুধু মুগ্ধ হয়ে মাকে দর্শন করেন এবং তিনি অনিবার বলতে থাকেন যে মায়ের এই রূপ আমি কোথায় পাই? কোনো মন্দিরেই তো মাকে এরম দেখি না আমি। মা এখানে সাক্ষাৎ বসে আছেন, খাচ্ছেন, ঘুমোচ্ছেন, শুনছেন,
এখন এইসব তোমাদেরকে গল্পের ছলে বলছি বেশ স্বাভাবিকভাবেই। এখন যখন এত বছর পর মায়ের সাথেও আমার সান্নিধ্য বেশ অনেকটাই বেড়ে গেছে, এখন স্বাভাবিক লাগে ঠিকই, কিন্তু তখন মায়ের মুখে গল্প শুনে আমার সব গায়ের লোম খাড়া হয়ে উঠেছিল, চোখে জল চলে এসেছিল। তারপর বলি কি হলো। তারপর আমার মা সেই বুড়িমাকে বললেন যে আমার ছেলে এখানে পুজো করে, আমি উপরে আমার ঠাকুর ঘরের লক্ষ্মী নারায়ণ সরস্বতী আছে, ওখানে বাতি জ্বালবো। এখানে বলে রাখি, এখন আমার মা যেখানে আছে আগে কিন্তু সেখানে ছিল না। আগে আমার ঘরে 2তলায় ছিল, এখন 3তলায় ঠাকুর ঘরে তারা মা আছে। সেই বুড়িমা মায়ের কথা শুনেই বললেন যে কেন, এই তো তারা মায়ের পাশে সাক্ষাৎ আমার ভোলা মহেশ্বর। মানে এই কথাটাই বলেছিল, আমার ভোলা মহেশ্বর এখানে বসে, আর তুই বাতি উপরে জ্বালবি, মানে তুই বাতি এখানেই জ্বালবি বলে বাবার সামনে যে জায়গাটা সেখানে হাত দিয়ে দেখিয়ে দেয় যে, আর বলে যে তুই বাতিটা এখানেই জ্বালবি। মায়ের চমকে যাওয়ার পরিবর্তে মা থমকে গেল। তারপরে সেই ভিখারিনী মাকে বলে, তুই রত্ন গর্ভারে, তোর ছেলে এক উজ্জ্বল নক্ষত্র, অমূল্য রতন, তার হাত ধরে পরিবর্তন আসবে। আমি ঠিক যা যা বললাম ঠিক তাই তাই তিনি বলে মাকে। আরও অনেক কিছু মাকে তিনি বলেন, কিন্তু মা আমাকে সঠিকভাবে বলতে না পারায় আমি সেগুলো বলছি না। ঠিক তারপরেই সেই ভিখারিনী যখন চলে যাবে ঠিক করেন, তারপরেই মা তাকে বলল, মা তুমি নিচে যাও, আমি চাল নিয়ে যাচ্ছি। মা নিচে গিয়ে চাল দিতে গিয়েই দেখলেন তিনি আর নেই। বেশ 8 ঘন্টা মা সেই ঘোরেই ছিল, কিন্তু তারপর মা বুঝলো যেটা মায়ের সাথে কি হলো। তারপরেই মায়ের খেয়াল হলো যে সেই ভিখারিনীকে মা আগে কখনোই দেখেনি, আর এমনিতেই তিনি আর কোনো বাড়িতেই ভিক্ষা চাইতে আসেননি, সোজা আমাদের বাড়িতে এসেছিলেন। মা এটাও ভাবলো যে মা এতটাই সম্মোহিত হয়ে গেল যে এক ভিখারিনীকে নিয়ে মা 2তলায় নিজের ঘরে নিয়ে চলে এলো, আর তারপরে মাকে এরমভাবে আদেশ দেওয়ার মতো করে বলে গেল, আর সেই গলা তো কোনো ভিখারির হতেই পারে না। যাই হোক, এই ছিল সেই অলৌকিক ঘটনা। এই ঘটনা তোমাদেরকে আগেও হয়তো শুনিয়েছিলাম, ভাবলাম আজকের এই যথার্থ ভিডিওটাতে আরও একবার শুনিয়ে দিই। সত্যি আমাদের জীবনে কতই না অলৌকিক ঘটনা ঘটে যার ব্যাখ্যা আমাদের কাছে অপরিষ্কার। ব্যাখ্যা খোঁজার দরকারও নেই, কারণ তাকে পুরোপুরি বোঝার সাধ্য আমাদের কি আছে? সবাই কিভাবে বাবার মাথায় জল ঢাললো, তারা মায়ের পায়ে আলতা, গোলাপ জল, উগরুট দিল, তোমরা দেখে নিলে। এবার নীলষষ্ঠীর পুণ্যতিথিতে
আশা করছি পুরো ভিডিওটা তোমরা দেখলে এবং তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওটা তোমাদের আপনজনদের কাছে শেয়ার করে দিতে পারো। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো টপিকের ভিডিও নিয়ে। ততদিনের জন্য তোমরা কী বিষয়ে ভিডিও চাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর অবশ্যই মা তারা তোমাদের সবার মঙ্গল করুন। জয় বাম, জয় মা তারা।